আচ্ছা, তো আমরা এর আগে দেখে আসছি যে কোনো একটা রিয়াকশন এ এ তারপর হচ্ছে বি বি, এটা থেকে যদি প্রোডাক্ট আসে হচ্ছে সি সি প্লাস ডি ডি, তখন হচ্ছে তার আমরা এখানে কেসি লিখতে পারি, যে কেসি হচ্ছে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন অফ সি হোল টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন অফ ডি হোল টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার এ, কনসেন্ট্রেশন অফ বি হোল টু দি পাওয়ার বি। আচ্ছা, এখন এইখানে আমরা যে কনসেন্ট্রেশনগুলো নেই এগুলো সব হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায়। তো আমরা যখন কেসি একদম ফার্স্ট পড়াইছিলাম তখন আরও একটা টার্ম দেখছিলাম যেটাকে আমরা বলছিলাম রিয়াকশন কোশেন্ট, যেটা হচ্ছে কিউসি। কিউসিও হচ্ছে অ্যাকচুয়ালি সেম ফর্মুলা, বাট কিউসি অ্যাকচুয়ালি যে কোনো মোমেন্টের কনসেন্ট্রেশন ইন্ডিকেট করে, দ্যাট ইজ এটা যে ইকুইলিব্রিয়ামেই হইতে হবে তা না। সো এখন কিউসি ইউজ করে আমাদের লাভ কি? আমাদের লাভ হচ্ছে যে আমি যদি কিউসির ভ্যালু বের করি, আমি যদি দেখি যেটা হচ্ছে কেসি থেকে কম, মানে অ্যাকচুয়ালি একটা রিয়াকশনের, মানে এরকম একটা রিয়াকশনের কিউসি হচ্ছে প্রথমে একদম জিরো, কারণ প্রোডাক্ট তখন জিরো, দেন আস্তে আস্তে কিউসিটা বাড়তে থাকে, এক সময় সেটা কেসির সমান হয়, দেন এরপর আরও বাড়তে থাকে। ওকে, সো একটা রিয়াকশনে তোমার কিউসির ভ্যালু যদি কেসির থেকে ছোট হয় তার মানে সে এখনও ইকুইলিব্রিয়াম রিচ করে নাই, তার মানে আমার রিয়াকশন লেফট থেকে রাইটে যাবে। ওকে, দ্যাট ইজ ফরওয়ার্ড রিয়াকশনটা হবে, মানে রিয়াকশন ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, রিয়াকশন উইল প্রসিড ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে যাওয়ার পরে কেসি এর মান শুধু বাড়তে থাকবে কেন? কিউসির মান বাড়তে থাকবে। সরি, কিউসি এর মান কেন ও না বাড়তে না, সরি থাকবে? সরি, বাড়তে থাকবে না, এটা হচ্ছে আমি একটু বুঝাই বলতেছি, দাঁড়াও একটু এটা লেখো। যদি কিউসি কেসি থেকে ছোট হয় তাহলে রিয়াকশন উইল গো ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন, গো ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন। তারপর কিউসি যদি কেসির সমান হয়, এক্স্যাক্টলি সেম, তখন আমার মানে রিয়াকশন কোনো দিকেই যাবে না, আমরা অ্যাট ইকুইলিব্রিয়ামে আসি, সো এখান থেকে এটা মুভ করবে না। আর কিউসি যদি অলরেডি কেসি থেকে বড় হয়, মানে ধরো রিয়াকশনটা আমি আসলে এই দিকে স্টার্টই করিনি, আমি ধরো প্রথমেই এইটা দিয়ে দিছিলাম, এখন দেখা গেছে যে ওই সময় কিউসির ভ্যালু অনেক বেশি, তখন রিয়াকশন কোন দিকে যাওয়া উচিত বলো তো? উল্টা দিকে না? তুমি যদি আগে থেকে এটা অনেক বেশি দিয়ে রাখো কেসি থেকেও, মানে ইকুইলিব্রিয়ামে যত থাকা উচিত তার থেকেও বেশি দিয়ে রাখছো, তখন কি আসলে এটা উল্টা ডিরেকশনে যাবে না ব্যালেন্স করার জন্য? সো এর জন্য কিউসি যদি গ্রেটার দ্যান কেসি হয় তখন আমার রিয়াকশন হচ্ছে রাইট থেকে লেফটে আসবে, দ্যাট ইজ আমাদের ব্যাকওয়ার্ড রিয়াকশনটা স্পন্টেনাসলি পারফর্মড হবে, ঠিক আছে, ব্যাকওয়ার্ড রিয়াকশন বা রিয়াকশন উইল গো ইন দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন। সো এটা কেন ইম্পর্টেন্ট, আমরা ওই কয়েকটা যে ম্যাথ দিয়েছিলাম যেগুলো তোমাদের মিলে নাই, হ্যাঁ ওই হ্যাঁ বলো। ভাই, যে লাস্টের কন্ডিশনটা বুঝলাম না, ব্যাকওয়ার্ড ডিরেকশনে কেন? আমি যদি প্রথমেই ওই যে সিসি আর ডিডি থেকে শুরু করি তাইলে ওইটা যেদিকে যাবে ওইটাই ওর ফরওয়ার্ড ডিরেকশন হবে না? না আমি এবি এ এ বি বি সি সি ডিডি এটাকে আমি ফরওয়ার্ড ডিরেকশন ধরে নিছি হ্যাঁ, বাই এটাকেই ডিফল্ট? আমরা ফরওয়ার্ড ডিরেকশন ধরে নিচ্ছি, যে এখানে আমরা ফরওয়ার্ড বলতে বুঝছি এদিকে, বাট আমি প্রথমে যদি এটা দিই তাহলে এটা আসলে উল্টা দিকে আসবে, দ্যাট ইজ এই সেন্সে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। সো রিয়াকশন উইল গো ইন দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন। সো এটা হচ্ছে রিয়াকশনের যে কোনো একটা মোমেন্টে ডিরেকশন বের করার প্রসেস, যে আমরা বের করতে পারবো যে এই রিয়াকশনটা কোন দিকে আসবে অ্যান্ড এখানে কি কোনটা বাড়বে বা কোনটা কমবে, এগুলো আমরা বের করতে পারবো। আচ্ছা, তো এখন আমি এটার একটা ম্যাথ দেখাই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা ডিরেকশন বের করতে পারবো। পরের পেজে আসি। তো এখানে আমাদের প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে যে মিক্সচার অফ 1.57 মোল অফ নাইট্রোজেন, তারপর হচ্ছে 1.92 মোল অফ হাইড্রোজেন অ্যান্ড 8.13 মোল অফ NH3 is introduced into a vessel
into a vessel of 20 liter at 500 Kelvin. সো এখন আমি তোমাকে এখানে হচ্ছে কেসি বলে দিছি রিয়াকশনটার। কেসি হচ্ছে 1.7 ইন্টু 10 স্কোয়ার, আর রিয়াকশনটাও বলে দিছি, রিয়াকশন হচ্ছে নাইট্রোজেন প্লাস 3H2 এখান থেকে 2NH3। আচ্ছা, এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে রিয়াকশনটা এটা কোন দিকে যাবে, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দিস রিয়াকশন, এই মোমেন্ট থেকে, মানে এখন আমি এই যে মিক্স করলাম এটা কি এই দিকে যাবে নাকি এই দিকে যাবে। এখন তুমি কিভাবে বুঝবা কোনো একটা রিয়াকশনে তোমার ডিরেকশন চেক করা লাগবে কিনা। এখানে আমি বলেই দিছি কোন দিকে যাবে, বাট অনেক সময় এটা নাও বলতে পারে, আমরা ওরকম ম্যাথও দেখবো একটু পর। এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার রিয়াকশনের রিয়াক্ট্যান্ট যতগুলো আছে সেইগুলোর অ্যামাউন্ট তো দেওয়া আছেই, প্রোডাক্টের অ্যামাউন্টও আমি বলে দিছি প্রথমেই। সো এইসব যখনই তুমি দেখবা একটা কোশ্চেনে প্রোডাক্টের অ্যামাউন্ট বলা, তখনই তুমি কিউসি বের করে একটা চেক দিবা যে এটা কি কেসি থেকে বড় না ছোট। ঠিক আছে, এইটা হচ্ছে ট্রিক। তো এখন টি ইজ ইকুয়াল টু 0-তে নাইট্রোজেন আছে হচ্ছে 1.57, হাইড্রোজেন আছে 1.92, অ্যামোনিয়া আছে 8.13। দেখো আগে কিন্তু আমরা এখানে 0 লিখতাম, বাট এখন ওইটা বলে দিচ্ছে আমরা তাই ওইটা লিখছি। দেন টি ইজ ইকুয়াল টু যখন ইকুইলিব্রিয়াম, এখন এইখানে তোমার আগে একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে এই রিয়াকশনটা কি আসলেই সামনের দিকে যাচ্ছে না পিছনের দিকে আসতেছে। কারণ যদি সামনের দিকে যায় তাহলে এইগুলো আস্তে আস্তে কমবে, এইটা আস্তে আস্তে বাড়বে। আর যদি পিছনের দিকে আসে তাহলে এইটা আস্তে আস্তে কমবে, এই দুইটা আস্তে আস্তে বাড়বে। সো এই জিনিসটা আমাদের চেক করা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমরা কি দেখি কিউসি কত রাইট নাও। সো কিউসি হচ্ছে NH3-র কনসেন্ট্রেশনের স্কোয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেনের কনসেন্ট্রেশন, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কিউব। সো NH3-র কনসেন্ট্রেশন হচ্ছে 8.13 স্কোয়ার মাইনাস নাইট্রোজেনের কনসেন্ট্রেশন, আমরা তো মোল নাম্বার লিখতেছি। সো এই কনসেন্ট্রেশন হচ্ছে ভলিউম দিয়ে ডিভাইড, তারপর এখানে হচ্ছে 1.57 ডিভাইডেড বাই 20 আর 1.92 ডিভাইডেড বাই 20 কিউব। সো বের করে দেখো এটা কি কেসি থেকে বড় না ছোট। সো আমি এটা যদি ক্যালকুলেট করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আসে হচ্ছে 1.92 বাই 20 কিউব, তাহলে আসে হচ্ছে 8.7 ইন্টু 10 কিউব। এটা কিন্তু কেসি থেকে বড়, তার মানে আমাদের রিয়াকশন আসলে এই দিকে যাবেই না, রিয়াকশনটা যাবে হচ্ছে উল্টা দিকে। দ্যাট ইজ ব্যাকওয়ার্ড রিয়াকশনটা তোমার ইফেক্টিভ হবে সিন্স কিউসি ইজ গ্রেটার দ্যান কেসি। হ্যাঁ মাহির বলো। ভাই এখানে কি আমরা এভাবে বুঝতাম না, এখানে তো ওই যে রাইট সাইডে তো দিয়ে দিচ্ছে 8.13 মোল, তাহলে এইটা থেকে অবশ্যই ওই দিকে যাবে, তো এই সেন্সে কি আমরা এটা বলতে পারতাম না? ডিরেক্টলি বোঝাটা একটু টাফ। ধরো আমি যদি এখানে একটু কনফিউজ করার জন্য ধরো 1.57 দিতাম, তখন কিন্তু তুমি শিওর না কোন দিকে যাবে, এটা কি এদিকে যাবে নাকি এদিকে যাবে, তখন তোমার কিউসি দিয়েই বের করতে হবে। ঠিক আছে, সো আমরা কিউসি দিয়েই এটা চেক করব। এখানে বোঝাই যায় 8.13 অনেক বেশি, সো উল্টা দিকেই যাবে, বাট কিউসি দিয়ে চেক করাটাই মেইন ওয়ে। আচ্ছা, সো তার মানে এটা উল্টা দিকে যাবে, তার মানে আসলে এই দুইটা থেকে মাইনাস এক্স আমি লিখবো না, আসলে এখানে আমি লিখবো এটা 8.13 মাইনাস ধরো 2 আলফা, এখানে 1.92 প্লাস 3 আলফা, 1.57 প্লাস 3 আলফা 2 প্লাস আলফা। আলফা দিছি বা এক্স দাও ইচ্ছা তোমার, বাট এখানে যে 2 আছে দেখে 2 আলফা, এখানে 3 আছে দেখে এখানে 3, এখানে 1 আছে দেখে এখানে 1। তো এখন আমাদের এখানে যদি ফার্দার বলে যে ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশনগুলো কত, তুমি সেটাও বের করতে পারবা যে আচ্ছা তাহলে যদি এরকমই হয় তাহলে আমার কেসি ইজ ইকুয়াল টু হচ্ছে 8.13 মাইনাস 2 আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1.57 প্লাস আলফা টাইমস 1.92 প্লাস 3 আলফা হোল কিউব। আর কেসির ভ্যালু তোমাকে দেওয়াই আছে, ওইটা ইউজ করে তুমি এখান থেকে আলফা বের করো, দেন আলফা ভ্যালু এগুলোতে বসে আবার ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন বের করতে পারবা। হ্যাঁ বলো। এখানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের প্রোডাক্টগুলো নিব না আমরা? না, আমরা যদি হ্যাঁ তুমি ওইভাবে চাইলে করতে পারো, তখন তোমার পুরো রিয়াকশনটাই উল্টাইতে হবে, তখন তোমার কেসির ভ্যালু উল্টাইতে হবে, আলটিমেটলি সেম। এই কেসিটা তো ফরওয়ার্ড রিয়াকশনটার জন্যই, তুমি যদি ব্যাকওয়ার্ডটা ধরে
করতে চাও তখন তো এই কেসিও আবার উল্টে যেত না, তো আলটিমেটলি তো সেম আসতো, তোমার এইগুলোও ইনভার্স হয়ে যেত, এইটাও ইনভার্স হয়ে যেত। সো এর জন্য অত না পেঁচায় আমরা সিম্পলি যে রিয়াকশন লিখছি জাস্ট একটু দেখবো যে কোন ডিরেকশনে যায়, ওই অনুযায়ী আমরা এটাকে মাইনাস আর এটাকে প্লাস লিখছি, দেন নর্মাল কেসে আমরা যেভাবে বের করি ওইভাবে বের করছি, ঠিক আছে? এটা লজিক্যাল। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ দেখাই। ক্যারিতে টু দ্য পাওয়ার -1 হবে না, তাই না? না, এখানে আর -1 হবে না। আচ্ছা, একটু ওয়েট, আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি। হ্যাঁ সাফন বলো। ভাই এখানে তো ওই যে কেসি ইকুয়াল টু ওইটা বাই মানে ভলিউম হবে না উপরে ও নিচে? হ্যাঁ হ্যাঁ, সরি সরি, এখানে তোমার 1/v² আসবে একটা, সরি উপর একটা v² আসবে। হ্যাঁ আচ্ছা, v² লিখে রাখি। তো এরকম ম্যাথ আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি তাহলে বুঝবো। মানে মেইন কথা হচ্ছে যখনই দেখবা প্রোডাক্টের অ্যামাউন্ট বলে দিছে তাহলে আগে কিউসি বের করবা, তারপর চেক করবা, তারপর অ্যাজ ইউজুয়াল ম্যাথ যেভাবে করো ওইভাবে করবা। আচ্ছা, তো আরেকটা ম্যাথ দেখাই এখানে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, যে আপনি যে বললেন যে প্রোডাক্ট দেওয়া থাকলে এরকম কিউবি বের করবা, তারপর হচ্ছে যে ডাইরেকশন বের করে হবে, কিন্তু ভাই আগে হচ্ছে যে একটা ম্যাথ ছিল যে এরকম প্রোডাক্ট দেওয়া ছিল, তো আমরা হচ্ছে ওটাকে 2 আলফা ধরছিলাম, 2 আলফা ধরে ওই যে ওইটা ইজ ইকুয়াল টু প্রোডাক্ট, তারপর আলফার মানটা বের করছিলাম। কোন সেটাতে ম্যাথে? তো প্রোডাক্ট দাও ওই যে লাস্ট ক্লাসের যে ম্যাথে এরকম ছিল যে প্রোডাক্ট প্রডিউস হয় হচ্ছে 2 আলফা, তারপর হচ্ছে যে এখানে দেওয়া ছিল যে মানে প্রোডাক্টটা যেটা হবে সেটা হচ্ছে একটা অ্যামাউন্ট দেওয়া ছিল, তো ওইটা আমরা তো ধরছিলাম 2 আলফা। ইকুইলিব্রিয়ামে এখানে ইনিশিয়ালি যদি দেওয়া থাকে t=0-তে তখন আমরা কিউসি বের করব। ওইটা তো ছিল 2 আলফা, ওইটা ইকুইলিব্রিয়ামে প্রডিউস হয়েছে কত সেই অ্যামাউন্টটা ডিরেক্টলি দিয়ে দেওয়া ছিল, t=eq-তে ছিল এটা। এর জন্য আমরা তখন কিউসি আর বের করি না, ওইখানে ইনিশিয়ালি 0ই ছিল, ওইটা বলাই ছিল এই অ্যামাউন্ট প্রোডাক্ট প্রডিউস হয় ইকুইলিব্রিয়াম যখন রিচ হয় তখন, আর তো ইনিশিয়াল অ্যামাউন্ট বলে না, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এই যে 4.35c, এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, তো এখানে অনেকে এটা টাটকাইছো, সো এটা হচ্ছে ওইভাবে করতে হয় যে এখানে বলছে যে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশনস at equilibrium for N2O4, মানে রিঅ্যাকশনটা হচ্ছে N2O4 গ্যাস, ডাবল সাইডেড অ্যারো, তারপর হচ্ছে 2NO2 গ্যাস। এখানে আমাদের বলে দিছে ইনিশিয়াল কনসেন্ট্রেশনস আর N2O4 এর কনসেন্ট্রেশন দেওয়া আছে, সেটা হচ্ছে 0.02 মোলার, অ্যান্ড NO2 এর কনসেন্ট্রেশন বলা আছে, এটা হচ্ছে 0.03 মোলার, অ্যান্ড কেসিও বলে দেওয়া আছে 4.64 × 10⁻³ এটা। তো এখন এইখানে দেখো আমাদের রিয়াকশনের প্রোডাক্টের অ্যামাউন্টটা বলে দিছে, প্রথমেই প্রোডাক্টের কনসেন্ট্রেশনটাই বলে দিছে, অ্যামাউন্টও না, ডিরেক্ট কনসেন্ট্রেশন। সো এটা কীভাবে করবা? আচ্ছা, অনেকেই যে ডিরেক্ট কনসেন্ট্রেশন দেওয়া আর তখন ম্যাথটা কীভাবে করবা বুঝতে পারো নাই, ওইখানে অ্যাকচুয়ালি তোমার আর ভলিউমটা দিয়ে ডিভাইড করতে হবে না। মানে আমরা তো ইউজুয়ালি এখানে t=0 লিখে এখানে মোল লিখি, তাই না, যে মোল অ্যামাউন্ট, তারপর আমি ভলিউম দিয়ে ডিভাইড করি। বাট অনেক সময় দেখবা কোশ্চেনে ডিরেক্টলি কনসেন্ট্রেশনই বলে দিচ্ছে, সো তোমার কাজ আরও অর্ধেক হয়ে গেল। এখানে কনসেন্ট্রেশন মোলারেই দেওয়া থাকে সব, তখন তোমার ভলিউম দিয়ে আর ডিভাইড করতে হয় না, বাট বাকি রুল সব সেম। আচ্ছা, t=0-তে এইটা আছে হচ্ছে মানে এখানে আমরা ডিরেক্ট কনসেন্ট্রেশনে দিয়ে দিচ্ছি, এটা আছে 0.02 মোলার, এটা আছে 0.03 মোলার। এখন আমি শিওর না এটা কি সামনের দিকেই যাবে না উল্টা দিকে আসবে, মানে এটা ইকুইলিব্রিয়ামের কোন পাশে আছে। তো আমরা এখানে কিউসি বের করব। কিউসি হচ্ছে কনসেন্ট্রেশন অফ NO2 তার স্কোয়ার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ N2O4, which is 0.03 স্কোয়ার বাই
0.02 সো ক্যালকুলেট করলে আসে 0.045 আর একটু এই মোডে আনলে 45 ইন্টু 10⁻³ ডেফিনেটলি কিউসি অনেক বড় সো কিউসি হচ্ছে কেসি থেকে বড় সো দ্য রিয়াকশন উইল প্রসিড ইন দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন সো ব্যাকওয়ার্ড ডিরেকশনে যদি প্রসিড করে তাহলে টি ইজ ইকুয়াল টু ইকুইলিব্রিয়ামে আসলে এইটার অ্যামাউন্ট আগের থেকে আরও বেড়ে যাবে এটা হচ্ছে আগের থেকে বেড়ে যাবে আর এটা হচ্ছে আগের থেকে কমে যাবে আলফা বা এক্স যেটা ইচ্ছা তুমি দাও কোনো সমস্যা নেই আচ্ছা তো এইখানে এখন তাহলে আমি এক্সটা বের করতে পারবো ইউজিং দিস কেসি সো কেসি ইজ ইকুয়াল টু 0.03 মাইনাস 2x এটা কিন্তু ডিরেক্টলি কনসেন্ট্রেশন সো ভলিউম দিয়ে আর ডিভাইড করবা না এটা স্কোয়ার ডিভাইডেড বাই 0.02 প্লাস এক্স কেসির ভ্যালু হচ্ছে 4.64 আচ্ছা অনেকেই যে ইকুয়েশনও সলভ করতে পারো নাই সো আমি ওইটাও দেখাচ্ছি কিভাবে করবা অলওয়েজ ফ্র্যাকশন অ্যাভয়েড করো সো ফ্র্যাকশন অ্যাভয়েড করলে এই দুইটা মাল্টিপ্লাই করে লিখবা 4.64 ইন্টু 10⁻³ multiplied with 0.02 plus x equals 0.03 minus 2x whole square. তো প্রথমে এক দফা সলভ দিয়ে দেখো কি হয় সো এখানে প্রথমেই অ্যান্সারটা খুব ভালো মতোই চলে আসছে যদি বাই চান্স দেখো যে এক্স এর ভ্যালু এত বড় আসছে যে ওইটা 0.03 থেকেও বড় দ্যাট ইজ এটা নেগেটিভ হয়ে যায় তখন তুমি এই যে শিফট সলভ প্রেস করে এখানে একটা নেগেটিভ ভ্যালু দিবা মানে যাতে ছোট ভ্যালুটা আগে শো করে ঠিক আছে সো এখানে তখন তোমার অ্যান্সারটা কারেক্টলি আসবে সো এটা হচ্ছে 9.18 ইন্টু 10⁻³ মানে এক্স এর ভ্যালু হচ্ছে 9.18 ইন্টু 10⁻³ তুমি যদি এখনও হাতে ভেঙে ভেঙে সলভ করো তুমি এইচএসসিতেও এই কোশ্চেন শেষ করতে পারবে না ঠিক আছে সো এই ক্যালকুলেটরের এই সলভিংটা একটু ভালো মতো শিখে রাখো আদারওয়াইজ অনেক ঝামেলায় পড়বে অনেকে এই যে এইগুলোকে স্কোয়ার করে তারপর এটা মাল্টিপ্লাই করে হিউজ ঝামেলা করে ওইভাবে না করে তুমি ডিরেক্টলি করবা আচ্ছা এবার তাহলে আমরা ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন দেখতে পারবো যে ইকুইলিব্রিয়ামে হচ্ছে N2O4 আছে এই 0.02 প্লাস এক্স মানে এটার সাথে 0.02 অ্যাড করবো তো সেটা হচ্ছে 0.02992 আর কনসেন্ট্রেশন অফ NO2 সেটা হচ্ছে 0.03 মাইনাস 2x সো আমাদের এটা ছিল হচ্ছে এত 0.03 মাইনাস 2 ইন্টু 9.18 ইন্টু 10⁻³ সেটা আসে হচ্ছে 0.0116 আচ্ছা সো কিউসির ম্যাথগুলো অ্যাকচুয়ালি হ্যাঁ বলো এখানে ওই যে ভলিউম দিয়ে ডিভাইড করলাম না কেন এই জিনিসটা বুঝে কারণ এখানে এই যে কনসেন্ট্রেশন দেওয়া সো কনসেন্ট্রেশন তো আর আমার তো কনসেন্ট্রেশনটাই দরকার ওইটাই ডিরেক্টলি দিয়ে দিছে সো আমার আর ভলিউম দিয়ে ডিভাইড করার ঝামেলাটা নাই ক্লিয়ার এবার জি আচ্ছা এরপরে হ্যাঁ এরপর হচ্ছে ওয়ার্ক এক্সাম্পল 4.26 এখানে হচ্ছে সব ম্যাথ একই তো আমি অ্যাকচুয়ালি অত বেশি ম্যাথ করাই দিতে চাচ্ছি না ম্যাক্সিমামই একই তুমি নিজে একটু ট্রাই করলেই পারবা আমি জাস্ট ইউনিকগুলো করে দিচ্ছি তো 4.26 আমাদের বলছে যে একটা রিয়াকশন আছে A2 প্লাস 3B2 A2 হচ্ছে গ্যাস B2 হচ্ছে গ্যাস এখান থেকে প্রডিউস হয় 2AB3 কমন সেন্স খাটায় বোঝা যায় আসলে এটা অ্যামোনিয়ার রিয়াকশনটাই দিছে বাট সিকিউ তো অনেক সময় এইভাবে দিতে পারে এটা আসলে নাইট্রোজেন প্লাস 3H2 প্লাস ইজ ইকুয়াল টু 2NH3 বলছে যে এটা হচ্ছে 650 কেলভিন টেম্পারেচার হচ্ছে আর প্রেশার হচ্ছে 25 ATM তো এখন আমাদের এখানে বলছে যে if the equilibrium mixture of this reaction contains 22%
A2 and 17% AB3, calculate Kp and Kc of this reaction. আচ্ছা, এইসব ম্যাথ কিন্তু এইচএসসি বলো বা অ্যাডমিশন বলো সব জায়গায় একদম এইভাবেই আসে, কোনো প্যাচায় টাচায় না, জাস্ট সিম্পলি এরকম ম্যাথই দিয়ে দেয়। আচ্ছা, তো এখন এই ম্যাথটা কীভাবে করবো? আমরা ফার্স্টে রিয়াকশনটা লিখি, A2 গ্যাস, তারপর হচ্ছে 3B2 গ্যাস, আর হচ্ছে এখানে ডাবল সাইডেড অ্যারো 2AB3। তো এখন আমাদের এখানে তোমার ইকুইলিব্রিয়াম মিক্সচারটার বলে দিচ্ছে যে ইকুইলিব্রিয়াম মিক্সচারে A2 থাকে 22% আর AB3 থাকে হচ্ছে তোমার 17%। সো এখানে T ইজ ইকুয়াল টু ইকিউ যদি লিখি, এইটা যদি 22 মোল থাকে, 22 ধরো মোল, মানে আমরা মোল অ্যামাউন্টে লিখতেছি, তাহলে এটা যদি 22 মোল থাকে তাহলে এইটা দেওয়া আছে কত মোল? 17 মোল। তাহলে এইটা কত মোল থাকবে বলো তো? এনিওয়ান, যে এইটা কত মোল হবে? 100 minus 22 plus 7. হ্যাঁ, 100 থেকে আমরা সাবট্রাক্ট করব, দ্যাট ইজ এটা পার্সেন্টেজে ক্যালকুলেশন। তো সো আমাদের ইকুইলিব্রিয়ামে অ্যাকচুয়ালি এইটা আমরা 100 থেকে বাকি এই দুইটাকে সাবট্রাক্ট করে দিব। সো 100 minus 22 minus 17 which is 61. সো 61 মোল। ওকে, আচ্ছা, তো এখন আমাদের এখান থেকে কেসি বের করতে বলছে আর কেপি বের করতে বলছে। তো এখানে কেসি বের করাটা একটু ঝামেলার, কারণ ভলিউম দেওয়া নাই। তো আমি কেপি বের করি। কেপি বের করা ইজি, বিকজ প্রেশার গিভেন, সবার মোল নাম্বার জানি। সো আমি যদি কেপি বের করি, কেপি থেকে কেসি বের করা আবার সোজা। সো আমি কেপি বের করব। সো কেপির জন্য আমার পার্শাল প্রেশার অফ A2 লাগবে, কেপির জন্য আমার পার্শাল প্রেশার অফ B2 লাগবে, কেপির জন্য আমার পার্শাল প্রেশার অফ AB3 লাগবে। সো পার্শাল প্রেশার অফ A2, এখানে আমার টোটাল মোল নাম্বার আমি তো আগে থেকেই জানি 100। সো টোটাল মোল মানে এখানে প্রেশার হচ্ছে 25 ইন্টু আমার টোটাল মোল নাম্বার হচ্ছে 100, আর A2-র মোল নাম্বার হচ্ছে 22। সো এত ATM। আচ্ছা, B2 টোটাল প্রেশার হচ্ছে 25, মোল নাম্বার হচ্ছে টোটাল 100, আর B2-র মোল নাম্বার হচ্ছে 61 ATM। আর PAB3 সিমিলারলি 25 ইন্টু 17/100 ATM. So আমার KP কত? KP of this reaction will be partial pressure of AB3 square divided by partial pressure of A2 times partial pressure of B2 cube. So 25 into 17 divided by 100 divided by 25 into 22 by 100, এখানে একটা স্কোয়ার হবে, সরি, আর 25 into 61 by 100 কিউব। সো এখানে লেখো সো অ্যান্সার আসে 9.26 ইন্টু 10 টু দি পাওয়ার -4। সো এটা হচ্ছে আমাদের কেপি, অ্যান্ড কেপি যদি পেয়ে যাই তাহলে হচ্ছে আমার কেসি বের করা খুবই ইজি। কেসি ইজ ইকুয়াল টু হচ্ছে কেপি বাই RT টু দি পাওয়ার ডেল এন। সেখানে কেপি বসাও, আর হচ্ছে মনে আছে আর কত বসাতে হয়? 0.0821। টি হচ্ছে 650, ডেল এন কত এখানে? 2 minus 4, that is -2. সো কেসের ভ্যালু আসবে 2.6278। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, সো আই হোপ এটা বোঝা গেছে।
সো কেপি কেসের এখন যত ম্যাথ আছে বইতে সবগুলা করবা, ঠিক আছে? আগে যে হোমওয়ার্ক দিছি ওইটার মধ্যে অলরেডি অনেকগুলো হয়ে যায়, এরপরও যা যা আছে সবগুলো করে ফেলবা, কোনো ম্যাথে আর আটকানোর কথা না। তারপর যদি বাই চান্স আটকাও একটু মার্ক করে রাখবা, আমাকে ক্লাসে বললে আমি ওইগুলো করাই দেবো। আচ্ছা, আর কেপি কেসের ওই যে উল্টা রিয়াকশনের জন্য ইনভার্স হয়, তারপর কোফিশিয়েন্ট দিলে ওইটা হচ্ছে পাওয়ার হয়, এগুলো তো জানোই। এখন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে তোমাদের বাসায় একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে তোমরা বাসায়, আমি এটা পড়াবো বাট নিজের আগে একবার রিডিং দিবা। বাসায় লা শাতেলিয়াস যে প্রিন্সিপালটা ছিল সেইটা একটু নিজেরা পড়বা। এখন আমি এটা নেক্সট দিন আবার ডিটেলসে পড়াবো, বাট আগে একটা জিনিস একটু দেখাই যে লা শাতেলিয়াস প্রিন্সিপালে আমরা যে লজিকগুলা শিখবো বলছিলাম, তো সেটার একটা লজিক তো আগেই দেখে আসছো, ভ্যান হফের ইকুয়েশন, যে লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর 1/t প্লাস লন প্লাস সাম কনস্ট্যান্ট, ভ্যান হফ ইকুয়েশন। ওইখান থেকে অ্যাকচুয়ালি টেম্পারেচারের ইফেক্টটা ক্লিয়ার হয়ে যায়, যে ফর এক্সোথার্মিক রিয়াকশনস বা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য টেম্পারেচার যদি বাড়াও তাহলে হচ্ছে তোমার রিয়াকশন রাইট টু লেফট আসবে, মানে বামে সরে আসবে আর কি, যেটা তোমার জন্য খারাপ। আর টেম্পারেচার যদি কমাও তাহলে রিয়াকশন হচ্ছে লেফট টু রাইটে যাবে, ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, বা মানে ফরওয়ার্ড ডিরেকশনে না, রিয়াকশন না, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের কথা বলতেছি, সরি, ইকুইলিব্রিয়ামটাই একটু শিফট হয়ে যাবে, হয়তো ডান থেকে বামে বা বাম থেকে ডানে, দেন আবার ইকুইলিব্রিয়ামটা ওইখানে মেনটেন করবে। যদি এন্ডো হয়, এই ভ্যান হফ ইকুয়েশন থেকে আমরা দেখে আসছি, গ্রাফ এঁকে দেখছিলাম যে এন্ডোথার্মিকে ডেল এইচ হচ্ছে পজিটিভ, সো স্লোপটা নেগেটিভ হয়, তখন টি বাড়াইলে আসলে আমার রিয়াকশনটাও তোমার লেফট থেকে রাইটে আসে আর কি। ওকে, এন্ডোথার্মিকে এটা হচ্ছে পজিটিভ, সো স্লোপ নেগেটিভ, 1/t বাড়লে লন কেপি বাড়ে, সো টি কমলে লন কেপি বাড়ে বা কেপি বাড়ে, সো টি বাড়লে রিয়াকশন ইকুইলিব্রিয়াম হচ্ছে লেফট থেকে রাইট, দ্যাট ইজ রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে শিফট হয়। ওকে, লেফট থেকে রাইট মানে কি আসলে? রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে শিফট হওয়া, আর রাইট থেকে লেফটে শিফট হওয়া মানে কি? কিছু প্রোডাক্ট রিয়াক্ট্যান্টে কনভার্ট হয়ে যেতেছে। আচ্ছা, সো এটা ছিল টেম্পারেচারের লজিকটা আমরা পেয়ে গেছি। কথা হচ্ছে প্রেশারের লজিকটা কি, আর এইটা আমি ইজিলি মনে রাখবো কেমনে? যেমন আমি যখন 9-10 ছিলাম আমার খুব ঝামেলা হইতো, প্রেশারের খুব উইয়ার্ড একটা রুল ছিল যে প্রেশার বাড়লে হইলো যেই পাশে মোল নাম্বার কম ওই পাশে আমার ইকুইলিব্রিয়াম সরে আসে। হ্যাঁ বলো। ওই যে পিআর টু আর টা কি, মানে প্রোডাক্ট টু রিঅ্যাক্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো প্রেশারের লজিকটা কি। সো প্রেশারের জন্য রুল ছিল এরকম, লা শাতেলিয়াস প্রিন্সিপালে, তোমরা এরপর যখন পড়বা ওখানে দেখবা যে ইফ ডেল এন লেস দ্যান 0, ডেল এন যদি লেস দ্যান 0 হয়, দেন প্রেশার বাড়লে এই ইকুইলিব্রিয়াম হচ্ছে লেফট থেকে রাইটে যায়, দ্যাট ইজ রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যায়। অ্যান্ড ইফ ডেল এন ইজ গ্রেটার দ্যান 0, তাহলে প্রেশার বাড়লে এটা হচ্ছে রাইট থেকে লেফটের দিকে আসে, দ্যাট ইজ প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টের দিকে আসে, অ্যান্ড ভাইস ভার্সাও ট্রু। আচ্ছা, আর আরেকটা ছিল যে যদি ডেল এন 0 হয় তাহলে অ্যাকচুয়ালি লা শাতেলিয়াস প্রিন্সিপালে প্রেশারের কোনো ইফেক্টই নেই, তুমি বাড়াও বা কমাও কোনো ইফেক্ট পাবা না। সো এখন এইটার লজিকটা আমরা দেখব যে এইটা আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে বুঝতে পারি। সো এটা বোঝা খুবই সোজা, আমরা পরের পেজে আসি। সো একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো এইখানে যদি আমি এরকম একটা রিয়াকশন দিই, এ এ এটা হচ্ছে গ্যাস, বি আর বি এটা হচ্ছে গ্যাস, সেখান থেকে সি সি গ্যাস প্লাস ডি ডি গ্যাস। ওকে, তো এখানে ডেল এন কত? ডেল এন হচ্ছে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। আর এখানে কেপি কত? টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন অফ সি গ্যাস, এটার হোল টু দি পাওয়ার সি, ইন্টু টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন অফ ডি গ্যাস হোল টু দি পাওয়ার ডি, ডিভাইডেড বাই
total pressure into mole fraction of A gas whole to the power A into total pressure into x to the mole fraction of B whole to the power B. আচ্ছা আমাকে বলো তো কেপি বা কেসি কার সাথে সাথে চেঞ্জ হয়? টেম্পারেচার। হ্যাঁ, প্রেসারের কিন্তু কোনো ইফেক্ট নাই, ঠিক আছে? সো আমি এখানে প্রেসার যাই করি না কেন, কেপি ফিক্সড অ্যাজ লং অ্যাজ দ্য টেম্পারেচার ইজ ফিক্সড। টেম্পারেচার চেঞ্জ হলে তো ভ্যান অফ ইকুয়েশন, বাট এখানে আমি কোনো টেম্পারেচার চেঞ্জ করবো না, আমি কনস্ট্যান্ট টেম্পারেচার করতেছি। সো এখানে আমার জাস্ট প্রেসারের সাথে চেঞ্জটা আমি অবজার্ভ করতে চাই। সো কেপি হচ্ছে একটা কনস্ট্যান্ট ইন দিস সিচুয়েশন। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সব এই টোটাল প্রেসার যে পি সেটাকে তুমি একসাথে লেখো, সেটাকে এভাবে লেখা যায় না? পি সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি, পি হোল টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স সি হোল টু দি পাওয়ার সি ইন্টু এক্স ডি হোল টু দি পাওয়ার ডি divided by xa whole to the power a into xb to the power b, রাইট? এইভাবে লেখা যায়। আচ্ছা এখন এখান থেকে দেখো এইটা আসলে কি ডেল এন। সো আমরা লিখতে পারি p to the power del n x c to the power c x d to the power d x a to the power a x b to the power b, এটা হচ্ছে কেপি। আচ্ছা কেপি হচ্ছে ফিক্সড, ঠিক আছে? এখন ডেল এন যদি পজিটিভ হয়, লাইক ধরো ডেল এন হচ্ছে 2 বা 1, মানে ডেল এন পজিটিভ হওয়া মানে কি আসলে প্রোডাক্ট বেশি, সি আর ডি এর ভ্যালু বেশি, ধরো এটার ভ্যালু আসছে 2। এখন তুমি বলো তো যদি এইটা বাড়াই, কেপি যদি কনস্ট্যান্ট থাকতে হয় তাহলে এইটা কমতে হবে না, এই ফ্র্যাকশনটা? তুমি যদি ধরো প্রেশার বাড়ায় ফেলো, কেপি তো কনস্ট্যান্ট, তাহলে কমে যাবে কে? এই পুরো প্রোডাক্টটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এইটা কমে যাবে। এখন এইটা কমার ওয়ে কি? এই ফ্র্যাকশনটা কখন কমবে? একটা ফ্র্যাকশন ছোট হয় কখন? যখন তার নিউমারেটর কমে আর ডিনোমিনেটর বাড়ে। তার মানে তুমি যখন প্রেশার বাড়াবা, যদি তোমার ডেল এনটা পজিটিভ কিছু হয়, মানে এখানে আমরা লিখি ইফ ডেল এন গ্রেটার দেন 0 অ্যান্ড ইউ ইনক্রিজ দ্য প্রেশার, তখন তুমি যদি প্রেশার বাড়াও তখন তোমার এই দেখো নিউমারেটর ছোট হচ্ছে, মানে তোমার প্রোডাক্ট কমে আসতেছে, আর তোমার ডিনোমিনেটর বড় হচ্ছে, তার মানে তোমার রিঅ্যাক্ট্যান্ট বাড়তেছে, তার মানে তোমার রিয়াকশনটা আসলে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টের দিকে আসতেছে। ওকে, অ্যান্ড উল্টাটাও ট্রু। তুমি যদি ডেল এনের ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় আর ওই সময় যদি তুমি পি যদি কমাও, তাহলে পুরোটা যদি কনস্ট্যান্ট রাখতে হয়, এই ফ্র্যাকশনটা তাহলে বড় হয়ে যেতে হবে, কারণ এইটা ছোট হয়েছে, এটা তাহলে ব্যালেন্স করার জন্য বড় হবে, কারণ কেপি তো ফিক্সড। সো এটা যদি বড় হইতে হয়, একটা ফ্র্যাকশন কখন বড় হয়? যখন তার নিউমারেটর বাড়ে আর ডিনোমিনেটর কমে। সো নিউমারেটর বাড়তেছে মানে কি? প্রোডাক্ট বাড়তেছে, আর ডিনোমিনেটর কমতেছে মানে কি? রিঅ্যাক্ট্যান্ট কমতেছে। তার মানে আস্তে আস্তে রিঅ্যাক্ট্যান্টগুলো প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, দ্যাট মিনস তোমার রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যাচ্ছে, মানে কিছু রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, যেটা একটু আগে বললাম। সেম লজিকে, হ্যাঁ বলো। ওই যে প্রথম লাইনটা আরেকবার বোঝাতো, ইফ ডেল এন গ্রেটার দেন 0। ডেল এন যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে তুমি যত প্রেশার বাড়াবা তত এই পুরো টার্মটা বড় হবে না, পি স্কোয়ার। ধরো ডেল এন হচ্ছে 0 থেকে বড় একটা ভ্যালু চিন্তা করো, ধরো 2, মানে তখন তোমার পিটা আসলে কি এখানে উপরে থাকবে, তাই না? নিউমারেটরে থাকবে। তো তুমি যদি এখন নিউমারেটর বাড়াও, তাহলে তোমার কেপি কনস্ট্যান্ট রাখার জন্য কি এইটা কমতে হবে আর এইটা বাড়তে হবে, দ্যাট মিনস প্রোডাক্ট কমবে আর রিঅ্যাক্ট্যান্ট বাড়বে। ক্লিয়ার এবার? জি ভাই। হ্যাঁ, এবার যদি ডেল এন লেস দ্যান 0 হয় তখন কি হবে? ডেল এন যদি লেস দ্যান 0 হয় তাহলে তোমার কেপির ইকুয়েশনটা দেখতে সামথিং লাইক এরকম হবে, পি টু দি পাওয়ার মাইনাস, ধরো -2 এক্স সি, তারপর হচ্ছে এক্স বি, এক্স ডি, এক্স এ, এক্স বি। এখন পি টু দি পাওয়ার -2 মানে হচ্ছে আসলে 1/p টু দি পাওয়ার 2। এখন চিন্তা করে দেখো, ডেল এন যখন 0 থেকে ছোট, ওই অবস্থায় তুমি যদি প্রেশার বাড়াও তখন তোমার কি এইটা বড় হচ্ছে, রাইট? তার মানে এই পুরাটা ছোট হচ্ছে। এখন তুমি যদি কেপি কনস্ট্যান্ট রাখতে চাও আর এই পুরো ভ্যালুটা যদি ছোট হয়, পি বাড়াইতেছো তাই পুরোটাই ছোট হচ্ছে। কেপি যদি কনস্ট্যান্ট রাখতে চাও তাহলে এইটাকে বাড়াইতে হবে, কারণ এই পুরো ভ্যালুটা নিচে যাচ্ছে, তাহলে এইটা পুরোটা উপরে উঠবে। আর এটা উপরে ওঠার ওয়ে কি? নিউমারেটরটা বড় হবে
দ্যাট ইজ তোমার প্রোডাক্ট বাড়বে আর তোমার ডিনোমিনেটর ছোট হবে, রিঅ্যাক্ট্যান্ট কমবে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। আর উল্টাটাও ট্রু। আর লাস্ট কেস ডেলেন যদি 0 হয়, তাহলে দেখো ডেলেন যদি 0 হয় তাহলে তোমার টোটাল প্রেসারে অ্যাকচুয়ালি p⁻0 পাবা, তাই না? p⁻0, সো এটা কাটা চলে যাবে। সো আসলে প্রেসারের কোনো ইফেক্টই নাই, প্রেসার যাই করো না কেন কেপিও ফিক্সড, এই অ্যামাউন্টগুলোও ফিক্সড। সো যেই সব রিয়াকশনে ডেলেন হচ্ছে 0 তাদের উপর প্রেসারের কোনো ইফেক্ট নাই। সো এর জন্যই আমরা বলি যে একটা রিয়াকশনে যদি ধরো অনলি সলিড জিনিসপত্র থাকে, যেমন ধরো এ হচ্ছে একটা সলিড, বি হচ্ছে আরেকটা সলিড, সি হচ্ছে আরেকটা সলিড, তখন এখানে প্রেসারের কোনো ইফেক্টই নাই, কারণ এখানে ডেলেনের ভ্যালু 0। আর আমরা ডেলেন হচ্ছে শুধু গ্যাসাস রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের জন্য কাউন্ট করি। ওকে, আবার যদি ধরো এরকম একটা রিয়াকশন দিই, কার্বন সলিড প্লাস অক্সিজেন গ্যাস, কার্বন সলিড প্লাস হচ্ছে অক্সিজেন গ্যাস, এখান থেকে কার্বন মনোক্সাইড গ্যাস প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হচ্ছে। এরকম তখন তোমাকে যদি বলি ডেলেনের ভ্যালু কত, তুমি ডেলেন বের করবে এইভাবে। ডেলেন হচ্ছে শুধু গ্যাস, ওইগুলোকে তুমি কাউন্টে নিবা, 2 + 2 - 3 which is কত 1। সো এখানে কিন্তু ডেলেনের ভ্যালু 1, তার মানে তুমি যদি এই রিয়াকশনে প্রেসার বাড়াও, ডেলেনের ভ্যালু যেহেতু 1, তাহলে প্রেসার বাড়াইলে কি হবে? প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্টে কনভার্ট হবে। এই যে একটু আগে যেটা বললাম, ডেলেন গ্রেটার দেন 0 হলে পি বড় করলে প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্টে কনভার্ট হয় যদি প্রেসার বাড়াও, আর প্রেসার যদি কমাও আগের থেকে, তখন রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হবে, ইকুইলিব্রিয়াম রাইটে শিফট হবে। সো এই হচ্ছে লাশাতিলিয়াস প্রিন্সিপালের লজিক। আর লাশাতিলিয়াস প্রিন্সিপাল আরেকটা আছে হচ্ছে কনসেন্ট্রেশন, ওটা তো এমনিই বোঝা যায়, এটা হচ্ছে ল অফ ম্যাস অ্যাকশন থেকে। সো তোমাদের টাস্ক হচ্ছে বাসায় লাশাতিলিয়াসের প্রিন্সিপালটা একবার রিডিং পড়া বই থেকে, আমি এটা আবার গুছায় লিখে দিব নেক্সট দিন। আর বইয়ে যত কেপিকেসি ম্যাথ আছে, আমি আর আলাদাভাবে নাম্বার বলবো না, যত কেপিকেসি ম্যাথ আছে সবগুলো করবো, ঠিক আছে? কোনোটা যাতে মিস না যায়। আর আরেকটা হচ্ছে তোমাদের ম্যাথে যে হোমওয়ার্কটা দিছি সেইটা তোমরা সাবমিট দিবা হচ্ছে, যে কটা ম্যাথ দিছি ওইগুলো করবা, করে ছবি তুলবা হচ্ছে ক্যাম স্ক্যানার দিয়ে, ক্যাম স্ক্যানার অ্যাপ দিয়ে তুলবা। ক্যাম স্ক্যানার অ্যাপে ওই ইয়াটাকে পিডিএফে কনভার্ট করা যায়, পিডিএফে কনভার্ট করে দেন আমাকে পাঠাবা। ওকে, আর কেপিকেসি ম্যাথগুলো নিজেরা করে ফেলবা, কোনোটা যদি আটকাও ওটা মার্ক করে রেখো, মার্ক করে আমাকে জানাবা, আমি ওটা ক্লাসে করে দেবো। ওকে, বাসায় এই চ্যাপ্টার যা যা পড়াইছি সব একটু রিভাইজ দাও। আমাদের এরপর হচ্ছে ক্যাটালিস্ট, লাশাতেলিয়া, আর এরপর হচ্ছে ওয়াটারের আয়নিক প্রোডাক্ট, তারপর আবার আমরা চ্যাপ্টার 3-তে ব্যাক করবো। ওকে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। আচ্ছা, মিটিংয়ের টাইম। হ্যাঁ হ্যাঁ, গতকালকের এইচডব্লিউ গুলাই। হ্যাঁ হ্যাঁ, নতুন আর দিলাম না, এই কয়টাই করো, নতুন পরে দিব আবার। ওকে, ঠিক আছে, আল্লাহ।